প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, সবাইকে শুভেচ্ছা আমার অনলাইন ক্লাসে। আজকে তোমাদের একটা নতুন টপিক নিয়ে আলোচনা করব এবং এই টপিকটা তোমাদের খুবই গুরুত্বপূর্ণ পরীক্ষার জন্য। এই টপিক সম্পর্কিত যে কোনো ধরনের প্রবলেম পরীক্ষায় আসে এবং বোর্ড পরীক্ষায় এই প্রবলেমগুলো খুবই গুরুত্বপূর্ণ। তোমরা বোর্ড কোশ্চেন যখন সলভ করবে দেখবে ঢাকা বোর্ডে এই রিলেটেড অনেক ধরনের প্রবলেম তোমরা দেখতে পাচ্ছ। টপিকটার নাম হলো নির্দেশক। নির্দেশক কি, এটা কিভাবে কাজ করে, সেই সম্পর্কিত আলোচনা আজকের এই ক্লাসে। তোমাদের নির্দেশক বলতে প্রথম যে কথাটা মাথায় আসে যে এই দ্রবণ কোন একটি বিক্রিয়া শেষ বিন্দু কখন হয়েছে তা নির্দেশ করে। এটা কি একটা নির্দেশ করে যে বিক্রিয়াটি শেষ হয়েছে, কখন শেষ হয়েছে, এই সম্পর্কিত আলোচনা। আসলে নির্দেশক একটা জৈব পদার্থ। এই জৈব পদার্থটা মধ্যে তার কখনো বর্ণহীন, কখনো বিভিন্ন বর্ণযুক্ত হতে পারে, কিন্তু অ্যাসিড বা ক্ষারীয় মাধ্যমে তাদের বর্ণের একটা পার্থক্য দেখা যায়। মনে করি একটা নির্দেশক বর্ণহীন, সেটাকে যদি আমি অ্যাসিড দ্রবণে রাখি সে হয়তোবা বর্ণহীন অবস্থায় থাকবে, কিন্তু তাকে যদি সরিয়ে ক্ষারীয় মাধ্যমে নিয়ে যাই তাহলে কি হবে, তার বর্ণ পরিবর্তন করে একটা নির্দিষ্ট বর্ণ দিবে এবং যে বর্ণ দিয়ে আমি বুঝতে পারবো যে ওই বিক্রিয়াটি বা ওই দ্রবণটি অ্যাসিড থেকে ক্ষারীয় দ্রবণে পরিণত হয়েছে। এই যে প্রক্রিয়া বা এই প্রক্রিয়ার মাধ্যমে নির্দেশক তার কাজ করে থাকে। ওকে, আমি প্রথমে নির্দেশকের সংজ্ঞা বললাম। আমি মুখে যা বলেছি এখানে তাই লেখা আছে। এই পর্যন্ত নির্দেশকের সংজ্ঞা বলা আছে। এখন নির্দেশকটি কিভাবে কাজ করে সেটা হলো আমাদের জন্য গুরুত্বপূর্ণ। এখান থেকে শুরু করব। নির্দেশক একটা নির্দিষ্ট মাধ্যমে তার নিজস্ব কোনো বর্ণ থাকে না অথবা নির্দিষ্ট একটা বর্ণ থাকে, এবং সে যখন অবিয়োজিত অবস্থায় থাকে এই ঘটনাটা ঘটে, হয় সে বর্ণহীন হবে অথবা নির্দিষ্ট একটা বর্ণ হবে। কিন্তু তাকে যদি আমি বিয়োজিত করতে পারি তাহলে তার বর্ণটা ডিফারেন্ট একটা বর্ণ হবে, হয় সে গোলাপি থেকে হলুদ হবে অথবা হলুদ থেকে গোলাপি হবে। এবং এই যে গোলাপি বর্ণটা ধারণ করলো, এই ধারণ করা বর্ণ থেকে আমি বুঝতে পারবো সে বিক্রিয়াটি শেষ করেছে। সে বলতে যে দ্রবণের মধ্যে তাকে দেওয়া হয়েছে এবং তার মধ্যে অন্য কাউকে দেওয়া হয়েছে হবে, তার বিক্রিয়াটি শেষ হয়েছে। ওকে, আমি এখানে দুটো উদাহরণ দিয়েছি। প্রথমটা হলো ফ্যানফথলিন নিয়ে আমি বলেছি। ফ্যানফথলিন এই যে একটু দেখো, উচ্চারণটা কি? ফ্যানফথলিন, ফেনল বানান উচ্চারণ তো আমরা করতে পারি। উচ্চারণটা কি? ফেনল, তারপর ফেনলথেলিন। ওকে, থেলিন, ফ্যানফথেলিন। ওকে, তোমাদের জিনিসটা কিন্তু উচ্চারণটা অনেকেই ভুল করবা। এটা কি নাম? ফেনল। তোমরা ফেনলের নাম জানো, পরে থেলিন উচ্চারণ করতে পারবা, মাঝখানে একটা দিয়ে দিবা, ফ্যানফথেলিন। ওকে, আচ্ছা, এই বর্ণটা বা এই যৌগটা থাকে, আমি ধরলাম তার সংকেত HPH। এই এইচ দিয়ে বলবো, তার মানে সেটা একটা অ্যাসিডীয় যৌগ বা অ্যাসিড দ্রবণ। ওকে, এখন একে যদি আমি রেখে দেই, দ্রবণে রাখি, তাহলে সে কি তৈরি করবে? H+ আর pH- আয়ন তৈরি করবে। কি তৈরি করবে? H+ আর pH- আয়ন। যেহেতু তার মধ্যে অন্য কোনো পদার্থ নেই, অন্য কোনো পদার্থ বলতে আমি কোনো ক্ষারীয় পদার্থের কথা বলতেছি, আমি অ্যাসিড দ্রবণে তাকে ঢেলেছি। অ্যাসিড দ্রবণে অলরেডি প্রথম থেকেই কি থাকবে? H+ থাকবে, আর সে বিয়োজিত হয়ে এটা তৈরি করবে। কোনো এক্সট্রা pH- দ্রবণ এখানে নাই। ওকে, কথাটা কীরকম? আমি যদি pH লিখি, H+ pH-, এখন এইখান থেকে যতটুকু ছিল এখান থেকে বিয়োজিত হয়ে এটা তৈরি করলো। ওকে, দ্রবণে যখন এক্সট্রা এই আয়নটা থেকে যাবে তখন সে বর্ণ দেখাবে, যদি এই বর্ণটা বা এই H+টা না থাকে। সো আমি যখন বাইরের থেকে সোডিয়াম হাইড্রোক্সাইড ঢালবো বা কোনো ক্ষারীয় দ্রবণ ঢালবো, তাহলে কি হবে? এর পরিমাণটা আস্তে আস্তে কমতে থাকবে। এর পরিমাণটা যদি কমতে থাকে তাহলে কি হবে?
এর পরিমাণটা কমতে থাকবে কমতে থাকবে কমতে থাকবে, এবং এই জিনিসটা যদি কমে যায় এই জিনিসটা বেড়ে যাবে, আর এই জিনিসটা যত বাড়বে তার বর্ণটা তত সুন্দরভাবে দেখা যাবে। সো আয়নিত অবস্থায় যখন এ আলাদাভাবে থাকবে বা আয়নিত অবস্থায় থাকবে এবং এর পরিমাণ যদি বেশি পরিমাণে হয় তখন সে বর্ণ দেখাবে। আমি ঠিক একইভাবে মিঠাল অরেঞ্জ নিয়ে বলি। মিঠাল অরেঞ্জের সংকেতটা আমি ধরলাম MEOH, তার মানে সে ক্ষারীয় একটা দ্রবণ। আমি যদি এই ক্ষারটাকে সরাই নিতে পারি তাহলে এই যে বর্ণটা থাকে বা এই যে মিথাইল, দিয়ে মিথাইল বোঝায় না, এটা একটা যে কোনো একটা যৌগ হতে পারে, যে কোনো কিছু। মিথাইল অরেঞ্জ সংকেতটা হলো MEOH, সেই পদার্থটা নির্দিষ্ট একটা বর্ণ দেখাবে এবং সেই বর্ণটা কি লাল বর্ণের। আমরা কথাটা বুঝতে পেরেছি। যখন আয়নিত হবে তখন এই H+ এবং এটা তৈরি করবে, তার পরিমাণ যেহেতু সমান, সো এই দুইটা মিশ্রিত আবার এটা তৈরি করবে। এখানে কোনো এক্সট্রা এটা নাই, তো বাইরের থেকে আমি কি ঢালতেছি, ক্ষার ঢালবো। ক্ষার ঢালতে ঢালতে একটা পর্যায়ে এটা আর থাকবে না, এটার পরিমাণ বেড়ে যাবে, এবং এটার পরিমাণ যখন বেড়ে যাবে এক্সট্রা যতটুকু বেড়ে যাবে সেটা বর্ণ দেখাবে, নতুন একটা বর্ণ দেখাবে। ঠিক একইভাবে এই যৌগটা কি এখানে আমি H+ ঢালবো, এটা আস্তে আস্তে চলে যাবে, এটা রেখে রয়ে যাবে এবং এটা বর্ণ দেখাবে। বুঝতে পেরেছি। এখন আমরা বিভিন্ন ধরনের নির্দেশকের ব্যবহার দেখব, যে কোন নির্দেশক কোন মিডিয়ামে ব্যবহার করা যায়, কোন নির্দেশক দিয়ে কী করে, সেই ধরনের কাজগুলো আমরা দেখব। ওকে ওকে আমরা এখন বিভিন্ন ধরনের নির্দেশকের পিএইচের সীমা ও বর্ণ পরিবর্তনের বিষয়টা একটু জানব। এখানে কতগুলো নির্দেশকের নাম দেওয়া আছে এবং সেই নির্দেশকগুলো কোন কোন রেঞ্জে কাজ করে, কতটুকু পিএইচের রেঞ্জে কাজ করে তাও আমরা দেখতে পাবো। আমাদের কতগুলো জিনিস মনে রাখতে হবে, যেমন পিএইচ রেঞ্জের মধ্যে নর্মালি যে নির্দেশকগুলো ব্যবহার করা হয় সেগুলো আমাদের মেইনলি মনে রাখতে হবে, যেমন ফেনফথিলিন, মিথাইল অরেঞ্জ, মিথাইল রেড, এই তিনটা খুবই গুরুত্বপূর্ণ, কারণ এগুলো দিয়েই তোমাদের কোশ্চেনগুলো হয়। আমরা প্রথম যে নির্দেশকের নামটা দেখতে পাচ্ছি সেটার নাম হলো ফেনফথিলিন, যার পিএইচের সীমা হলো 8.3 থেকে 10, এবং অম্লীয় দ্রবণে সেটা হলো বর্ণহীন, আর ক্ষারীয় দ্রবণে গোলাপি বর্ণ। সো আমি যদি কোনো অম্লীয় মাধ্যমে ফেনফথিলিন কোনো বর্ণ প্রদর্শন করবে না, কিন্তু ক্ষারীয় মাধ্যমে সেই ফেনফথিলিনটা গোলাপি বর্ণ প্রদর্শন করবে। অর্থাৎ আমি যদি কোনো একটি টাইট্রেশন বিক্রিয়া নেই যেখানে অম্লীয় মাধ্যমে ফেনফথিলিন দেওয়া আছে, সেখানে কোনো বর্ণ আমি দেখতে পাবো না, কিন্তু যখন আমি এই অম্লীয় মাধ্যমের মধ্যে বা অম্লীয় দ্রবণের মধ্যে ধীরে ধীরে ক্ষার প্রয়োগ করব, ক্ষার প্রয়োগ করতে করতে একটা পর্যায়ে দেখা যাবে যে যতটুকু অম্ল আছে সেই অম্লটুকু ক্ষার দ্বারা প্রশমিত হবে, এবং একটা পর্যায়ে বিক্রিয়াটি শেষ হবে। বিক্রিয়া শেষ হওয়ার পর আমি যখন দ্রবণটির মধ্যে অতিরিক্ত 1 ফোঁটা ক্ষার যোগ করব, সেই ক্ষারীয় দ্রবণের কারণে ফেনফথিলিন নিজে বিয়োজিত হবে, এবং তোমাদের আমি প্রথমেই দেখিয়েছি যে ফেনফথিলিন ক্ষারীয় দ্রবণে বিয়োজিত হয়ে ফেনফথিলিন যে H+ আয়নটি আছে সেই H+ আয়নটি ক্ষারের সাথে যুক্ত হয়ে পানি তৈরি করে, এবং ফেনফথিলিন আয়ন, সেই আয়নটি কী বর্ণ প্রদর্শন করে, গোলাপি বর্ণ প্রদর্শন করে। এবং এই গোলাপি বর্ণ আমি ওই যে অতিরিক্ত যে 1 ফোঁটা ক্ষার দিয়েছি সেই ক্ষারের সাথে ফেনফথিলিনের বিক্রিয়ায় গোলাপি বর্ণর পরিমাণটা বা গোলাপি বর্ণটা দেখা যাবে। এখন আমি যদি অতিরিক্ত পরিমাণ ক্ষার যোগ করি তাহলে ওই নেগেটিভ আয়ন বা ঋণাত্মক আয়নের পরিমাণ বৃদ্ধি পাবে এবং গোলাপি বর্ণটি স্থায়ী হবে। সো কোনো একটি নির্দেশক কিভাবে তার বর্ণ পরিবর্তন করে সেটা আমি বললাম, এবং তার রেঞ্জটা কত, 8.3 থেকে 10। আমি কোনো একটি প্রশমন বিন্দুতে অতিরিক্ত যদি ক্ষার প্রয়োগ করি, ক্ষারের কারণে তার কি চেঞ্জ হবে, যে তার যে পিএইচের রেঞ্জটা খুব দ্রুত চেঞ্জ হবে এবং সেটা 8.3 থেকে 10-এ চলে যাবে। তার মানে আমরা কথাটা বুঝতে পারলাম যে কিভাবে অম্লীয় দ্রবণ বা ক্ষারীয় দ্রবণে কোনো একটি নির্দেশক তার বর্ণ পরিবর্তন করে। ঠিক একইভাবে লিটমাস পেপার আমরা যদি, তোমরা সবাই জানো লিটমাস পেপার ক্ষারীয় দ্রবণে নীল বর্ণ প্রদর্শন করে এবং অম্লীয় দ্রবণে লাল বর্ণ প্রদর্শন করে। সো সেই হিসাবে আমরা কাজটা করেছি, যে 5.5 থেকে 7.5 মানে হলো সেটা ক্ষারীয় দ্রবণ, আর 5.5 মানে হলো সেটা অম্লীয় দ্রবণ।
ওকে, এরপর মিথাইল অরেঞ্জের রেঞ্জটা একটু দেখো, 3.1 থেকে 4, যেটা অম্লীয় মাধ্যমে গোলাপি লাল বর্ণ প্রদর্শন করে এবং ক্ষারীয় দ্রবণে হলুদ বর্ণ প্রদর্শন করে। সো আমাদের যদি কোনো একটা অ্যাসিডীয় দ্রবণে মিথাইল অরেঞ্জ যোগ করি তাহলে সেটা কী বর্ণ দেখাবে? সেটা দেখাবে গোলাপি লাল বর্ণ, এবং সেটা যদি আস্তে আস্তে আমরা ক্ষারীয় বর্ণে পরিবর্তন করি তাহলে বর্ণটা কি দেখাবে কি হলুদ বর্ণ। সো আমাদের এইটা একটু মুখস্থ রাখতে হবে এবং রেঞ্জটা মুখস্থ রাখতে হবে, এটা তোমাদের দরকার পরীক্ষার জন্য। পরীক্ষায় এই 2019-এ এই ধরনের একটা কোশ্চেন এসেছে যে কতটুকু দরকার বা কতটুকু আমাদের কাজ করতে হবে সেই সম্পর্ক নির্দেশক নিয়ে একটা ঢাকা বোর্ডে কোশ্চেন এসেছে। তোমরা হয়তো বা টেস্ট পেপার যদি দেখো তাহলে দেখতে পাবে। পরের যে টপিক সেটা হলো নির্দেশক কিভাবে কাজ করে বা নির্দেশকের কাজটা কি, কীভাবে আমরা এই নির্দেশকের গ্রাফ নিয়ে আলোচনা করতে পারবো। আমরা গ্রাফ নিয়ে আলোচনা করব, তার আগে আমরা একটু দেখি যে তীব্র অ্যাসিড ও মৃদু ক্ষারের প্রশমন বিক্রিয়ায় কি উৎপন্ন হয়। আমাদের এই ধরনের কতগুলো টপিক বলা থাকবে যে তীব্র অ্যাসিড তীব্র ক্ষার, মৃদু অ্যাসিড তীব্র ক্ষার, মৃদু ক্ষার মৃদু অ্যাসিড। তারপর আমরা দেখব এই ধরনের কয়েকটা কথা দেখব। আমরা সবাই মনে হয় এটা জানি যে তীব্র অ্যাসিড আর মৃদু ক্ষারের যে বিক্রিয়া, সেই বিক্রিয়ায় যে লবণ উৎপন্ন হয় সেই লবণটা একটা অসম প্রকৃতির লবণ এবং পানি তৈরি হয়। তোমরা সবাই জানো যে তীব্র অ্যাসিড মৃদু ক্ষারের বিক্রিয়া, আমরা একটা অ্যাসিড ধরি সালফিউরিক অ্যাসিড এবং মৃদু ক্ষার হিসেবে ধরি সোডিয়াম কার্বনেট। এখন যে লবণটা উৎপন্ন হবে সোডিয়াম সালফেট এবং পানি, কার্বন ডাইঅক্সাইড ওইখান থেকে চলে যাবে। আমরা তো এই এতটুকু জিনিস বলতে পারি, বা কার্বন ডাইঅক্সাইড ওইখান থেকে যদি নাও যায় এটা একটা প্রশমন বিক্রিয়া, এবং এই বিক্রিয়া লবণটা কি সোডিয়াম সালফেট। তোমরা সবাই জানো সোডিয়াম সালফেট কীভাবে উৎপন্ন হলো, সালফিউরিক অ্যাসিড ও সোডিয়াম কার্বনেটের বিক্রিয়ায়। এখন জলীয় মাধ্যমে সোডিয়াম সালফেট কি তৈরি করে? জলীয় মাধ্যমে সোডিয়াম সালফেট সবসময় কি তৈরি করবে? সালফিউরিক অ্যাসিড এবং একটি মৃদু ক্ষার তৈরি করবে। এখন এই যে মৃদু ক্ষারটা তৈরি হলো, সেই মৃদু ক্ষারটা 100% বিয়োজিত হবে না। সে কি করবে? কিছু পরিমাণ বিয়োজিত হবে, আবার কিছু পরিমাণ রয়ে যাবে। আর সালফিউরিক অ্যাসিড সম্পূর্ণ পরিমাণ বিয়োজিত হবে। যেহেতু সম্পূর্ণ পরিমাণ বিয়োজিত হলে কি তৈরি হয়? দ্রবণে অতিরিক্ত পরিমাণ সালফিউরিক অ্যাসিড অতিরিক্ত পরিমাণ বা H+ যদি অতিরিক্ত পরিমাণ থেকে যায় তাহলে দ্রবণে পিএইচের মান সবসময় কম থাকবে। তো দেখো এখানে লেখা আছে যে এ কারণে পিএইচের মানের বিস্তৃতি 7-এর নিচে 3 থেকে 6.9 থাকে। এখন 3 থেকে 6.9 এই রেঞ্জটার মধ্যে কোন কোন নির্দেশকগুলো ব্যবহার করা যায়? দেখো মিথাইল অরেঞ্জ মিথাইল রেড বিয়োজিত হয় বলে তীব্র অ্যাসিড ও মৃদু ক্ষারের টাইট্রেশনে এই দুটি নির্দেশক উপযোগী। তীব্র অ্যাসিড মৃদু ক্ষারের টাইট্রেশনে কোনগুলো উপযোগী? এইটা আমরা কি এই জিনিসটা বুঝতে পেরেছি কেন পিএইচের রেঞ্জ 3.3 থেকে 6.9-এর মধ্যে থাকে? আমরা কিন্তু বললাম যে তীব্র অ্যাসিড মৃদু ক্ষারের বিক্রিয়ায় যে লবণ উৎপন্ন হয় সেই লবণটা বিয়োজিত হয়ে তীব্র অ্যাসিড এবং ক্ষার তৈরি করে। তীব্র অ্যাসিড যেহেতু 100% বিয়োজিত হয় সে কারণে ওই দ্রবণটা কিছুটা অ্যাসিডিক হয়। ওকে, এরপর আমি যদি বিপরীত ক্রমে আরেকটা বিক্রিয়া নিয়ে কাজ করি, যে মৃদু অ্যাসিড এবং তীব্র ক্ষার নিয়ে যদি কাজ করি তাহলে যে লবণটা উৎপন্ন হবে সেই লবণটা হবে কী প্রকৃতির? ক্ষারীয় প্রকৃতির। যেমন আমি যদি একটি অ্যাসিটিক অ্যাসিড এবং সোডিয়াম হাইড্রোক্সাইড নিয়ে কাজ করি তাহলে অ্যাসিটিক অ্যাসিড এবং সোডিয়াম হাইড্রোক্সাইড বিক্রিয়া করে কি তৈরি করবে? সোডিয়াম অ্যাসিটেট এবং পানি তৈরি করবে, যা জলীয় দ্রবণে বিয়োজিত হয়ে কি তৈরি হবে? ক্ষার তৈরি করবে, এবং ক্ষারের সাথে কি তৈরি হবে? একটি মৃদু অ্যাসিড তৈরি করবে। সো আমরা ঠিক বিপরীত ক্রমে মানে আগের থেকে বিপরীত ক্রমে আমরা কি লিখতে পারবো? যেহেতু সোডিয়াম হাইড্রোক্সাইড 100% বিয়োজিত হয় দ্রবণটা কী প্রকৃতির হবে? কিছুটা ক্ষারীয় প্রকৃতির হবে, এবং ক্ষারীয় প্রকৃতির যদি থাকে তাহলে অ্যাসিড ক্ষার প্রশমন বিন্দুতে পিএইচের মান কি হবে? 8 থেকে 10-এর কাছাকাছি থাকবে। আমাদের এই জিনিসগুলো একটু মনে রাখতে হবে যে কোনটার ক্ষেত্রে পিএইচের মান বেশি থাকবে বা কোনটার ক্ষেত্রে পিএইচের মান 7-এর কম থাকবে, এটা মুখস্থ রাখতে হবে। আমরা প্রথম যে বিক্রিয়াটা দেখেছিলাম
প্রথম যে নির্দেশকটা দেখেছিলাম সেই নির্দেশকটার মধ্যে পিএইচের রেঞ্জ কত ছিল? 8 থেকে 10-এর মধ্যে। তার মানে আমরা যদি মৃদু অ্যাসিড এবং তীব্র ক্ষার নিয়ে কাজ করি তাহলে আমাদের সবসময় দ্রবণটা কিছুটা কী প্রকৃতির হবে? ক্ষারীয় প্রকৃতির হবে, এবং যার কারণে আমরা ফেনফথেলিন জাতীয় নির্দেশক ব্যবহার করতে পারবো। আমরা মনে হয় বুঝতে পেরেছি, তাই না? ওকে, প্রশমন বিক্রিয়ায় অংশগ্রহণকারী উভয় যদি তীব্র অ্যাসিড এবং তীব্র ক্ষার হয়, তোমরা সবাই জানো তীব্র অ্যাসিড এবং তীব্র ক্ষারের প্রশমন বিক্রিয়ায় যে লবণ এবং পানি তৈরি হয় সেই লবণটা একটা প্রশমন প্রকৃতির লবণ। প্রশমন প্রকৃতির লবণ বলতে সেটা বিয়োজিত হয়ে আবার তীব্র অ্যাসিড তীব্র ক্ষারই উৎপন্ন হবে, যা রেঞ্জ বা তুমি যদি বলো যে সেটা নট অ্যাসিডিক হবে নট ক্ষারীয় হবে, সেটা কি হবে? মৃদু মানে প্রশম প্রকৃতির একটা প্রশম প্রকৃতির একটি লবণ তৈরি হবে, যা বিয়োজিত হলে ওই অ্যাসিড এবং ওই ক্ষারই তৈরি করবে, যা 100% বিয়োজিত হয়। তার মানে দ্রবণটা কখনোই অ্যাসিডিকও হবে না, এক্সট্রা কোনো অ্যাসিডিকও হবে না, এক্সট্রা কোনো ক্ষারীয়ও হবে না, কারণ আমরা এখানে সমপরিমাণ জিনিসপত্র নিয়েছি যতটুকু দরকার। সো এইটার জন্য যদি আমি পিএইচের বিস্তৃতি দেখি, বিস্তৃতি কত থেকে কতর মধ্যে হবে? 3 থেকে 10-এর মধ্যে হবে, তাই তো? ওকে, এরপর আমরা যে জিনিসটা নিয়ে কাজ করব সেটা হলো মৃদু অ্যাসিড মৃদু ক্ষার। তোমরা সবাই জানো মৃদু অ্যাসিড মৃদু ক্ষার সম্পূর্ণভাবে বিয়োজিত হয় না, খুব অল্প পরিমাণেই বিয়োজিত হয়। এ কারণে এর পিএইচের পরিসরটাও খুবই ছোট, এবং বিক্রিয়ার শেষ বিন্দুতে সামান্য অ্যাসিড বা ক্ষার যোগ করলে পিএইচের তেমন কোনো পরিবর্তন হয় না, কারণ এটা নর্মালি তেমন বিয়োজিত হয় না। তার মানে হলো আমি একটা মৃদু অ্যাসিটিক অ্যাসিড এবং একটা মৃদু ক্ষার অ্যামোনিয়াম হাইড্রোক্সাইড নিয়ে যদি কাজ করি তাহলে কি উৎপন্ন? অ্যামোনিয়াম অ্যাসিটেট ও পানি উৎপন্ন হবে। এখন বিক্রিয়া শেষ হয়েছে, মনে করো আমার যতটুকু দরকার সে তো সেই অনুযায়ী বিক্রিয়া শেষ হয়েছে, যতটুকু তারা বিয়োজিত হয় ততটুকু নিয়ে আমি অ্যাসিড ক্ষার নিয়ে বিক্রিয়া শেষ করেছি। এখন এই প্রশমন বিন্দুতে আমি যদি এক্সট্রা আরেকটু অ্যাসিড বলতে ওই মৃদু অ্যাসিড বা ওই মৃদু ক্ষার যোগ করি, সেটা কি করবে? সেটা বিয়োজিতই তো হবে না, খুবই কম পরিমাণে বিয়োজিত হবে, যার কারণে পিএইচের কোনো পরিসর থাকে না বা পিএইচের কোনো রেঞ্জ থাকে না। যেহেতু পিএইচের কোনো রেঞ্জ থাকে না, তাই এখানে তেমন কোনো নির্দেশক ব্যবহার করা যায় না। সো আমাদের কয়েকটা জিনিস মুখস্থ রাখতে হবে যে আমরা কোন কোন অ্যাসিডের জন্য বা কোন কোন ক্ষারের জন্য কই ধরনের নির্দেশক ব্যবহার করব, এবং সেই নির্দেশকগুলোর বিস্তৃতি কীরূপ হবে, এবং সেই বিস্তৃতি অনুযায়ী কাজ আমরা কিভাবে করতে পারবো। ওকে, আমরা এখন একটা রেঞ্জ দেখব। রেঞ্জটা একটু দেখো। মৃদু অ্যাসিড উপযোগী নির্দেশক কার্যকর পিএইচের পরিসর ও বর্ণ। দেখো যে মৃদু অ্যাসিড মৃদু ক্ষার সেটার কার্যকরী পিএইচ হলো তীব্র অ্যাসিড মৃদু ক্ষার কার্যকরী পিএইচ হলো 3 থেকে 4। 3 থেকে 4-এর জন্য আমরা কি ইউজ করব? মিথাইল অরেঞ্জ, যেটা গোলাপি বর্ণ দেখাবে, আর ক্ষার মাধ্যমে অ্যাসিড মাধ্যমে গোলাপি এবং ক্ষার মাধ্যমে হলুদ বর্ণ দেখাবে। ঠিক একইভাবে আমি যদি 4.2 থেকে 6.3 রেঞ্জে নেই তাহলে সেখানে কি হবে? মিথাইল রেড লাল এবং হলুদ বর্ণ দেখাবে। এরপর মৃদু অ্যাসিড তীব্র ক্ষার, তার মানে এখানে রেঞ্জটা হবে কত? 7-এর উপরে, 8 থেকে 10 ফেনফথেলিন ইউজ করব, বর্ণহীন এবং গোলাপি বর্ণ। তীব্র অ্যাসিড তীব্র ক্ষার, সেটার রেঞ্জটা হলো 3 থেকে 10, সব ধরনের নির্দেশক ব্যবহার করা যাবে। আর মৃদু অ্যাসিড মৃদু ক্ষার, এর কার্যকর পিএইচের রেঞ্জ তেমন কোনোই থাকে না, কোনো নির্দেশক ব্যবহার করা যায় না। আমরা এখন একটা গ্রাফ নিয়ে আলোচনা করব, একটু দেখো। প্রথম যে গ্রাফটা সেটা হলো স্ট্রং অ্যাসিড স্ট্রং বেস। তোমাদের আমি বোঝানোর জন্য একটু বলি যে স্ট্রং অ্যাসিড স্ট্রং বেসের ক্ষেত্রে দেখো নিচে আমরা দিয়েছি ভলিউম অফ অ্যাসিড, মানে অ্যাসিড আমি আস্তে আস্তে যোগ করতেছি, আর ক্ষারীয় একটা মাধ্যমের মধ্যে অ্যাসিড যোগ করতেছি, আর বাম দিকে রেখেছি পিএইচ। তোমরা একটু বোঝার চেষ্টা করো, দেখো যে জিনিসটা মনে হয় বোঝা যাচ্ছে। আগে প্রথম ছবিটা একটু দেখে নাও, এটা হলো প্রথম ছবি, আর প্রথম যে পুরো ছবিটা হলো এটা। এর মধ্যে আমি প্রথম ছবিটা নিয়ে, বাম দিকে প্রথম ছবিটা নিয়ে কাজ করব, সেটা হলো স্ট্রং অ্যাসিড স্ট্রং বেস। কারণ স্ট্রং অ্যাসিড স্ট্রং বেসের আমার ক্ষারীয় মাধ্যম এবং অ্যাসিডীয় মাধ্যম, দুইটা মাধ্যম আছে, এবং দুইটা মাধ্যমে আমি যখন
কনিক্যাল ফ্লাক্সে অ্যাসিড নিব আর বুরেট থেকে ক্ষার যোগ করব। বুরেট মানে উপর থেকে আমি ক্ষার যোগ করতেছি, তোমরা একটু বোঝার চেষ্টা করো, উপর থেকে ক্ষার যোগ করতেছি। আর কনিক্যাল ফ্লাক্সে আমরা কি নিয়েছি? অ্যাসিড নিয়েছি। তাহলে আমার অ্যাসিড মাধ্যমে ক্ষার যদি যোগ করি আস্তে আস্তে কী হবে? পিএইচের মানটা বাড়তে থাকবে। দেখো প্রথম দিকে পিএইচের মান একদম কম, একদম কম মানে কি, যদি এই মাধ্যমটা অ্যাসিডীয় হয় তার সেজন্য কি হবে? পিএইচের মানটা কম হবে। দেখো আমি যত ক্ষার যোগ করবো আস্তে 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 সেটা বাড়তে থাকবে, যেহেতু অ্যাসিডের সাথে ক্ষার বিক্রিয়া করতেছে, বিক্রিয়া করে ওইখানে একটু একটু করে ক্ষার রয়ে যাচ্ছে এবং সেই ক্ষারটা কী করতেছে? ওই পিএইচের মানটা একটু বৃদ্ধি করতেছে, একটু একদমই কম পরিমাণে বৃদ্ধি করতেছে। দেখো একটা পর্যায়ে যে তার কি হলো? অ্যাসিড ও ক্ষার সমান হয়ে গেল। এই যে বিন্দুটা, সেই বিন্দুতে এসে অ্যাসিড ও ক্ষার সমান হয়ে গেছে। এরপর আমি যখনই ক্ষার যোগ করব তখন কি দ্রবণ সম্পূর্ণভাবে অ্যাসিডীয় থেকে সম্পূর্ণভাবে কি হয়ে যাবে? ক্ষারীয় হয়ে যাবে। আর ক্ষারীয় হয়ে যাওয়ার সাথে সাথে সে কি করবে? তার পিএইচের যে রেঞ্জটা দেখো এক লাফে একদম উপরে চলে গেছে। ওকে, তারপর আমি যতই ক্ষার যোগ করি না কেন সেটার ক্ষারীয় মাধ্যম তো আর সেটা অ্যাসিডীয় হবে না, সেজন্য সে আর ওইভাবে লাফ দিয়ে পারবে না। দেখো আস্তে 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 করে ডান দিকে বাড়তেছে। কথাটা বুঝতে পেরেছি? আমি এটা একটু হাতে এঁকে দেখাবো যাতে তোমাদের বুঝতে সুবিধা হয়। মনে হয় হাতে এঁকে দেখালে বুঝতে মনে হয় একটু বেশি সুবিধা হবে। ওকে, এখন আমরা পরের যে এটা দেখব সেটা হলো স্ট্রং অ্যাসিড উইক বেস। স্ট্রং অ্যাসিড উইক বেস তার মানে দ্রবণটা কিছুটা কি হবে? কিছুটা অবশ্যই প্রথম দিক থেকেই প্রশমন অবস্থায়, দেখো সবাই একটু চিন্তা করো, আমার এইটার পয়েন্টটা হলো একদম সাথে, স্ট্রং অ্যাসিড স্ট্রং বেসের পয়েন্টটা কোথায়? একদম সাথে, কিন্তু এইটার প্রশমন বিন্দুটা দেখো সাথের ঠিক নিচে। কথাটা বুঝতে পারছি কেন সাথের নিচে? তার সাথের নিচে হওয়ার কারণটা হলো এটা নর্মালি তুমি যখনই প্রশমন বিন্দু নিবা, যখনই প্রশমন বিন্দু মানে কি, যে বিন্দুতে বিক্রিয়া শেষ হবে, তা সেই বিন্দুতেও কিন্তু এটা কিছুটা অ্যাসিডিক থেকে যাবে। কেন থেকে যাবে? কারণ ওই যে স্ট্রং অ্যাসিডটা উইক বেসটা বিক্রিয়া করে লবণ আর পানি তৈরি করলো, সেই লবণটা কি হবে? কিছুটা ক্ষারীয় না অম্লীয়? কিছুটা অম্লীয় হবে। কেন অম্লীয় হবে? তার কারণটা হলো সে ভেঙে যে শক্তিশালী অ্যাসিড এবং দুর্বল ক্ষার তৈরি করবে। তার মানে পিএইচের বিন্দুটা বা প্রশমন বিন্দুটা দেখো এই 7-এর ঠিক নিচে অবস্থিত। এরপর আমি যতই উপর থেকে অ্যাসিড যোগ করব, ভলিউম অফ অ্যাসিড, ভলিউম অ্যাসিড মানে অ্যাসিড তো আছে, আমি উপর থেকে ক্ষার যোগ করব। ক্ষার যোগ করতে 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 একটা পর্যায়ে তারা কি হবে? প্রশমিত হবে এবং ক্ষার যোগ করলে সেটা একই রূপভাবে বৃদ্ধি পাবে। কিন্তু এখানে মেইন কথাটা হলো প্রশমন বিন্দুটা 7-এর নিচে, এই কথাটা কিন্তু মাথায় রাখতে হবে। ওকে, এরপর আমরা যে জিনিসটা দেখব সেটা হলো উইক অ্যাসিড স্ট্রং বেস। উইক অ্যাসিড স্ট্রং বেস, এখানে প্রশমন বিন্দুটা কি? প্রশমন বিন্দুটা অবশ্যই 7-এর উপরে হবে, কারণ তোমরা সবাই জানো যে আমি যদি সমপরিমাণ অ্যাসিড এবং সমপরিমাণ ক্ষার নিয়ে বিক্রিয়া করাই, তখন প্রশমন বিন্দুতে ক্ষারটা মানে লবণটা কিছুটা বিয়োজিত হয়ে কি তৈরি করবে? ক্ষারীয় একটা পদার্থ তৈরি করবে। তা ক্ষারীয় পদার্থ প্রশমন বিন্দুতেই যদি ক্ষারীয় পদার্থ থাকে, তার মানে সেই প্রশমন বিন্দুতে পিএইচের মানটা কত কী হবে? 7-এর বেশি হবে। দেখো 7-এর বেশি, 7-এর উপরে প্রশমন বিন্দুটা দেওয়া আছে। সো আমি প্রথমে উইক অ্যাসিড স্ট্রং বেস, আমি উপর থেকে কি করব? আমার নিচে ভলিউম অফ অ্যাসিড, আমি অ্যাসিডের পরিমাণ আস্তে আস্তে বাড়াচ্ছি। আমি উপর থেকে কি ঢালবো? ক্ষার ঢালবো। আমি ক্ষার ঢাললে এখান থেকে, এবং তোমরা সবাই জানো উইক অ্যাসিড ওই পরিমাণে বিয়োজিত হয় না, তার মানে এর পিএইচটা একটু উপরে হয়। দেখো 3-এর উপরে আছে, পিএইচের রেঞ্জটা কি 3-এর উপর থেকে শুরু হয়েছে, এবং আমি যত ক্ষার ঢালতেছি আস্তে আস্তে বাড়তেছে এবং একটা পর্যায়ে যে হুট করে বেড়ে গেছে, তার কারণটা কি? ওইখানে এসে বিক্রিয়াটা শেষ হয়েছে, এবং শেষ হয়ে দেখো বিক্রিয়াটা শেষ হওয়ার পর যে প্রশমন বিন্দু সেটাও 7-এর কোথায় আসে? উপরে আসে, এবং আমি যখন আস্তে আস্তে ঢালবো সে কি করবে? একদম একটা পর্যায়ে ক্ষারীয় হবে, এবং ক্ষারীয় হতে হতে তারপর আর তুমি যতই ঢালো না কেন ক্ষারের পরিমাণটা বৃদ্ধি পাবে না। আর উইক অ্যাসিড উইক বেস, এটার ক্ষেত্রে একটু ঝামেলা। দেখো এটার ক্ষেত্রে আমি যাই করি না কেন সেটা ওই 7তম বিন্দুতে এসে পিএইচের রেঞ্জটা মিলে। আমি যদি উপর থেকে অ্যাসিড ঢালি বা ক্ষারও ঢালি, তোমরা একটু চিন্তা করো যে আমি প্রথমে ক্ষারীয় একটা পদার্থ নিয়েছি,
ক্ষারীয় পদার্থের মধ্যে আস্তে আস্তে অ্যাসিড ঢালতেছি। যদি অ্যাসিড ঢালিছে কি হবে, ক্ষারীয় পদার্থটা আস্তে 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 তার পিএইচের রেঞ্জটা নিচের দিকে নামাবে, গ্রাফটা আস্তে নিচের দিকে চলতে থাকবে এবং পিএইচের বিন্দুটা আমাদের যে প্রশমন বিন্দু সেটার সাথে পাওয়া যাবে, কারণ সেটা সমপরিমাণ অ্যাসিড এবং ক্ষার নিয়ে বিক্রিয়া করাচ্ছি। এবং আমার একটা উইক অ্যাসিড উইক বেস থেকে যে লবণ এবং পানি তৈরি হবে সেটা একদমই অসম প্রকৃতির হবে, অসম প্রকৃতির না, যার কারণে সেটার রেঞ্জটা বা সেটা প্রশমন বিন্দুটা সাথে পাওয়া যাবে। ওকে, আমরা মনে হয় এই জিনিসটা বুঝতে পেরেছি, অ্যাসিড বেড টাইট্রেশনের কার্ভটা। আমি এখন খাতায় একটু তোমাদের দেখাবো, দেখিয়ে তারপর আমরা চেষ্টা করব কিছু অঙ্ক করার জন্য। আমরা গ্রাফে দেখেছি যে তীব্র অ্যাসিড তীব্র ক্ষার নিয়ে কয়েকটা গ্রাফ দেখানো হয়েছে, তীব্র অ্যাসিড তীব্র ক্ষার, মৃদু অ্যাসিড তীব্র ক্ষার এই সম্পর্কিত। এখন আমরা একটু এঁকে দেখব যাতে আমাদের বুঝতে কোনো প্রবলেম না হয়। আমরা প্রথম যে এটা নিয়েছি তীব্র অ্যাসিড তীব্র ক্ষার, আমাদের মুখস্থ রাখতে হবে যে এটা প্রশমন বিন্দুটা হলো 7। ওকে, তার মানে প্রথম যখন আমি একটা অ্যাসিডীয় দ্রবণ নিব তার মধ্যে বাইরে থেকে যখন ক্ষার অ্যাড করব, ক্ষার অ্যাড করলে কি হবে, সেটার কি হবে, পিএইচের মানটা আস্তে 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 বাড়বে। দেখো আস্তে এটার পরিমাণটা প্রথমে একদম কম, পিএইচ 0 ঠিক উপরে থাকবে এবং সেখান থেকে আস্তে 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 বাড়বে, বাড়তে বাড়তে একটা পর্যায়ে সে কি করবে, একটা পর্যায়ে আমি তো জানি না যে কতটুকু শেষ হয়েছে, একটা পর্যায়ে মনে করো এইখানে সে কি করলো, বিক্রিয়া শেষ করলো, বিক্রিয়ার শেষের ঠিক আগের বিন্দুটা, তারপর যখন আমি শেষ বিন্দুটা দিব এখানে এসে সে পিএইচের মান 7 হবে, যেহেতু এটা তীব্র অ্যাসিড তীব্র ক্ষার। এবং যখন আমি অ্যাড করব এক গ্লাফে সে বেড়ে, এরপর আমি যতই অ্যাড করি না কেন সে আর বাড়বে না, সে কি করবে, একটা মার্জিনাল ওয়েতে সামনের দিকে আগাবে। ওকে, এটা হলো তীব্র অ্যাসিড তীব্র ক্ষারের গ্রাফ। এখন আমি যদি তীব্র অ্যাসিড মৃদু ক্ষার নিয়ে কাজ করি, তীব্র অ্যাসিড মৃদু ক্ষারের ক্ষেত্রে তোমরা ওই একই জিনিস, তীব্র অ্যাসিড আমি বাইরে থেকে বেজ অ্যাড করব, বেজ অ্যাড করলে এটা কী হবে, একটু একটু করে বাড়বে, বাড়তে বাড়তে এভাবে বেড়ে এখানে যায় শেষ হবে। ওকে, এখন এখানে মনে রাখতে হবে যে এটার প্রশমন বিন্দুটা সবসময় কিসের নিচে হবে, 7-এর নিচে হবে, এটা যাতে মাথায় থাকে। এটার প্রশমন বিন্দুটা কি হবে, 7-এর নিচে। কেন, কারণ তুমি জানো তীব্র অ্যাসিড তীব্র ক্ষার দিয়ে যে লবণ উৎপন্ন হয় সেটা বিয়োজিত হয়ে ওই অ্যাসিডটার পরিমাণটা রেখে দেয়, যার কারণে সেটা কি হয়, দ্রবণটা তুমি যদি বিক্রিয়া শেষও করো দ্রবণটা কি হয়, কিছুটা অ্যাসিডিক অবস্থায় থাকে, সেজন্য প্রশমন বিন্দুটা সবসময় 7-এর নিচে আসবে। এখন আমি যদি মৃদু অ্যাসিড তীব্র ক্ষার নিয়ে কাজ করি, মৃদু অ্যাসিড যার পিএইচের মান 7-এর কম, কিন্তু জিনিসটা থাকবে একটু উপরে, একদম 0-র কাছাকাছি না, কারণ সেটা একটা মৃদু অ্যাসিড। তাহলে আমি যখন তার মধ্যে কি অ্যাড করব, বেজ অ্যাড করব, তাহলে কি হবে, সে আস্তে আস্তে বাড়বে, বেড়ে এই অবস্থাটা তৈরি করবে। এবং সবসময় দেখো এই প্রশমন বিন্দুটা কোথায় আছে, প্রশমন বিন্দুটা আমি এখন অ্যাড করতেছি 7-এর উপরে। ওকে, আমরা জিনিসটা বুঝে নিব। আমরা মেইনলি কি কাজটা করতেছি, আমি একটা মনে করো কনিক্যাল ফ্লাক্স নিয়েছি, আমি বাইরের থেকে কি অ্যাড করব, বাইরের থেকে আমি অ্যাড করব হলো ক্ষার, আর এখানে আমার কি আছে, অ্যাসিড। যেহেতু অ্যাসিড আছে বাইরের থেকে কি অ্যাড করব, ক্ষার অ্যাড করব। তার মানে প্রথম প্রারম্ভিক অবস্থায় তার প্রত্যেকটারই কী থাকবে, পিএইচের মান কম থাকবে এবং ক্ষার অ্যাড করার ফলে পিএইচের মান আস্তে আস্তে বাড়বে, এবং এটা এখানে নির্দেশক ব্যবহার করা আছে। আর মৃদু অ্যাসিড মৃদু ক্ষার, এটার পিএইচের মান তোমরা জানো যে এটা একটা দুর্বল অ্যাসিড দুর্বল ক্ষার 100% বিয়োজিত হয় না, মানে যতটুকুই হবে সেটা পরস্পর বিক্রিয়া করে লবণ এবং পানি তৈরি করবে, এবং সেটা যদি শেষ হয়, বিক্রিয়াটা যদি শেষ হয় তারপরও যদি বিয়োজিত হয় ওই সেম টাইপের অ্যাসিড সেম টাইপের ক্ষার তৈরি করবে, যার প্রশমন বিন্দুটা কোথায় থাকবে, 7-এ থাকবে, এবং সেটা কি টাইপের, এরকম একটা টাইপের। ওকে, আমি বাইরে থেকে ক্ষার অ্যাড করতেছি, বাড়বে এইভাবে বাড়বে। ওকে।